উঠানের চারদিক থেকে মানুষের গুঞ্জন ভেসে এলো, পায়ের শব্দ, ফিস ফিস কৌতূহল। বুঝলাম খবর ছড়িয়ে পড়েছে, পাগলি প্রীতির স্বামী এসেছে, তাই এলাকার মানুষ ছুটে এসেছে দেখতে। পিছন ফিরে একবার প্রীতির দিকে তাকাতেই শরীরের ভেতর রক্ত চলকে উঠল। চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। দুইটা ছোট ছোট বাচ্চা ওর সঙ্গে খেলছে না, বরং ওরে মারছে, চুল টেনে ধরছে, ধাক্কা দিচ্ছে, হাসছে। একজন দূর থেকে ঢিল নিক্ষেপ করে আর হাসতে হাসতে বলে, উঠেছে পাগলি। ঢিল ছুটতে দেখে তাড়াতাড়ি ধরার জন্য কাছে যাই। যেতেই দেখি আসিফ ছুঁড়ে দেওয়া ঢিলটা ক্যাচ করে নিয়েছে, একদম পেটের কাছে নিক্ষেপ করেছে। দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উফ, একটু হলে ওর পেটে গিয়ে লাগতো। ভাবতে শরীরে শিউরে উঠল। দৌড় দিয়ে কাছে গিয়ে আসিফকে সরিয়ে প্রীতিকে আঁকড়িয়ে ধরলাম। ওর শরীর কেমন কাঁপছে, শরীর মাটিতে আর ধুলোর গন্ধ। উঠাতে গেলাম, কিন্তু দেখি পা আটকে গেছে। চেয়ে দেখি ও শিকলবন্দি। চোখ আগুন হয়ে গেল আমার। আসিফের দিকে তাকাতেই সে বুঝে ফেললো আমি কি বলছি। চুপচাপ পকেট থেকে চাবি বের করে শিকল খুলে দিল। শিকল খোলার পর সঙ্গে সঙ্গে প্রীতি আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো। এমনভাবে ঝাঁপিয়ে পড়লো যেন পৃথিবী আমি একমাত্র নিরাপদ আশ্রয়। উঠানের মানুষগুলো তাকিয়ে রইল, কারো চোখে বিষণ্ণ, কারো মুখে অজানা প্রশ্ন। ওরা আমাকে মারছে, এভাবে মারে, চলো আমরা চলে যাই, বকুলতলায় টিম খেলবো। বাচ্চার মতো সরল ভাঙ্গা গলায় কথাগুলো বলে প্রীতি। আমার গলা জড়িয়ে ধরলো। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এভাবে মারে, এই কথাটা কানে বাজতে লাগলো। তার মানে প্রতিদিন ওর উপর এমন অত্যাচার চলে। গালের কাছে তাকাতে দেখলাম থাপ্পড়ের দাগ। এটা কোনো ছোট বাচ্চার হাতের দাগ না, স্পষ্ট কারো চওড়া হাতের 5 আঙ্গুলে বসেছে। কে মেরেছে এমন করে? আমার এক প্রতিবেশী বলে, আরিয়ান তুই এবার এসেছিস, নিজের বউকে ভালো ডাক্তার দেখিয়ে সামলে রাখ। সমাজের অনেকের পুরুষের বাজে দৃষ্টি তোর বউয়ের ওপর, যেখানে সেখানে ঘর থেকে বের হতে দিস না, পারলে ওই বাচ্চাটা নষ্ট করে ফেল। কার বাচ্চা কোনো হুঁশ নেই। প্রথম কথাগুলো ভালো লাগলেও শেষের কথায় বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। প্রীতির ভরা পেটের দিকে তাকিয়ে বুঝলাম অত্যন্ত 8-9 মাস তো হবেই। এমন অবস্থায় কিভাবে এরকম নিষ্ঠুর কথাবার্তা বলে। তখন দেখি আসিফ সামনে এসে দাঁড়ালো, চোখের রাগ তীব্র ক্রোধে বলে, আপনি এমন কথা কিভাবে বলছেন চাচি? ভাবির তো অলরেডি 9 মাস চলছে, এখন কিভাবে বাচ্চা নষ্ট করব? এতে ভাবির জীবনও ঝুঁকিতে পড়বে। আর বাচ্চাটার দোষ কি? প্লিজ আমাদের পরিবারের ব্যাপারে কথা না বললে আমি খুশি থাকব, চিৎকার করে কথাটা বলে আসিফ। আর চোখ লালচে হয়ে উঠেছে, যেন ভেতরে রক্ত জ্বলছে। আমি বুঝতে পারলাম না ও এত রাগ দেখাচ্ছে কেন, ও এত রেগে যাচ্ছে কেন, কি ভিতরে আগুন ওর চোখে ধরা দিচ্ছে। চাচি আবার মুখ বাঁকিয়ে বলল, এই দামাকের কারণে ঘরের বইয়ের এমন অবস্থা হয়েছে। এই মেয়ের শরীরে কোন অঙ্গটা পবিত্র আছে? এমন অপবিত্র মেয়ের হয়ে কিভাবে কথা বলস? রক্ত গরম হয়ে গেল, দাঁতে দাঁত চেপে বললাম, চুপ করুন চাচি, আমার বইয়ের ব্যাপারে আমি দেখে নেব। আপনাদের কোনো অধিকার নেই তাকে এভাবে অপমান করা। কথা শেষ করে প্রীতিকে জড়িয়ে ধরে ঘরের দিকে হাঁটা দিলাম। বুকের ভেতর রাগ, কষ্ট, অনুশোচনা সব মিশে অসহায় হয়ে পড়লাম। কোথাও না কোথাও আমি মনে হয় এটার জন্য অপরাধী। নিজের ওপর রাগ হচ্ছে কেন? সবার কথা বিশ্বাস করেছিলাম, এখন যেমন বিশ্বাস করি তখন কেন বিশ্বাস করিনি? ঠিক তখনই পিছন থেকে চাচিমার কণ্ঠ ভেসে এলো, বিষ মেশানো তীক্ষ্ণ সুর। নাটক! কয়জনের বউ হয়েছে একবার খোঁজ নিয়ে দেখো। বউ তো হয়নি, সাথে বাচ্চার মাও হয়েছে। কথাটা কানে বিঁধল, কিন্তু জবাব দেওয়ার ইচ্ছা হলো না। এদের সাথে কথা বলা বেকার। প্রীতিকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে চললাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। এক এক করে সব জানতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ কানে পাশে একটা চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা এমন ছিল যেন বুক ছিঁড়ে ব্যথা বেরিয়ে আসছে। আমি ঘুরে তাকাতে দেখি প্রীতির মুখটা কেমন চকচকে হয়ে উঠছে, চোখের নিচে ঘাম, ঠোঁট কাঁপছে, মুখ কুঁচকে গেছে, যেন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি দৌড় দিয়ে প্রীতির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এরকম করতেছো কেন? প্রীতি ব্যথায় কান্না করতেছে। বলতে বলতে কেমন সাপের মতো আমাকে পেঁচিয়ে ধরলো। হাতের নখ ঢুকে গেল গলার কাছে। না জানি কত মাস ধরে এই নখ কাটে না। হাসপাতালে নেওয়ার জন্য কোলে তুলে নিলাম। ব্যথায় চোখ খিচে বাচ্চাদের মতো কান্না করছে।